দুটো গুজব একেবারে বাংলাদেশের সামাজিক মাধ্যম রীতিমতো তোলপাড় হয়ে যাচ্ছে দুটো গুজবে। এটিকে শয়লাভও বলতে পারেন এবং এ দুটো গুজবের যথেষ্ট রাজনৈতিক গুরুত্ব আছে এবং এই দুটো গুজবের মাধ্যমে আমাদের যে জাতীয় চরিত্র, মন এবং মানসিকতা এটা যেভাবে নির্ভর করছে এবং আগামীতে আওয়ামী লীগের রাজনীতি এবং দেশীয় রাজনীতি এটি কিভাবে শেভ নেবে এটিও কিন্তু এই দুটো গুজবের মধ্যে একেবারে প্রকট হয়ে উঠেছে। প্রথম গুজবটা হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের মারা গিয়েছেন। এটা সত্য মিথ্যা গুজব এটা আমরা কেউ জানি না। এর কারণ হলো এটা নিয়ে আওয়ামী লীগের লোকজন কেউ কিছু বলছে না। এমনিতেই আগস্ট মাসের সেই ৩-৪ তারিখ থেকে বা ৫ তারিখের পর থেকে কতগুলো গুজব একেবারে মারাত্মক আকার ধারণ করেছে। বিশেষ করে সেই ডিবি হারুন ধরা পড়েছে, হাত জোড় করে ক্ষমা চাচ্ছে, সে গণপিটুনিতে আহত, সামরিক হাসপাতালে সে চিকিৎসারত আছে ইত্যাদি নানা রকম কথাবার্তা। এরপরে সে পুলিশ হেডকোয়ার্টারে ছিল, সেখান থেকে সে লাফিয়ে ওয়াল টপকিয়ে পালাতে গিয়ে আহত হয়েছে ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে দেখা গেল যে জনাব হারুন টেলিভিশন সাক্ষাৎকার দিয়ে বললেন যে না, তিনি নিরাপদে আছেন, দেশের মধ্যে আছেন, ভালো আছেন এবং তার কথাবার্তার মধ্যে যথেষ্ট দৃঢ়তা ছিল, আত্মবিশ্বাস ছিল এবং তিনি মনে হয় যে কৌশলগত কারণে একটু দূরে আছেন কিন্তু তিনি ভীত সন্ত্রস্ত নন এবং তিনি কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হননি। মনে হয় আবার তিনি সেই ডিবি প্রধান রূপে এসে বসবেন এবং আগের মতো করে ছড়ি ঘুরাবেন। ফলে কি হলো, তাকে নিয়ে গুজবটা শেষ। এখন আর ডিবি হারুনকে নিয়ে কেউ কোনো কথা বলছে না। অনুরূপভাবে ডিবি মনির হিসেবে পরিচিত ছিলেন, পরবর্তীতে তিনি এডিশনাল আইজি এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বস ছিলেন। তো তাকে পুলিশের ডিফ্যাক্টো আইজি বলা হতো এবং তিনি যখন ডিবির জয়েন্ট কমিশনার সেই প্রথম থেকে কেন জানি তিনি শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ এবং বিশ্বাস এবং আস্থাভাজন ছিলেন। বাড়ি কি গোপালগঞ্জে কিনা আমি জানি না, তবে তিনি নম্র, তিনি ভদ্র, মিষ্টভাষী এবং সদাহাস্য, সবসময় হাসি মুখে কথা বলেন। তার এই গুণাবলীগুলোর কারণে যদি তার বিরুদ্ধে যে সকল অভিযোগ যে তিনি একেবারে ঠান্ডা মাথার একজন খুনি, বাংলাদেশের যত জঙ্গি নাটক তার মাধ্যমে হয়েছে, যত খুন খারাপি পুলিশের, যত খুন খারাপি তিনিই করেছেন। তিনি কাউন্টার টেররিজমের প্রধান ছিলেন, ডিবির প্রধান ছিলেন, ডিবির মেট্রোপলিটন পুলিশের জয়েন্ট কমিশনার ছিলেন, পরে আবার এসবির প্রধান হয়ে রাজনীতির যে পুরো বিষয়টি তিনি তদারক করতেন। ফলে পুলিশের কমান্ড তার মাধ্যমেই হতো এবং যেটি শেখ হাসিনার বাণী বা নির্দেশনা পুলিশের প্রতি, সেটা আইজির প্রতি হোক কিংবা ডিবি হারুনের প্রতি হোক, এটি জনাব মুনিরের মাধ্যমে হতো। ফলে তাকে কেন্দ্র করে আওয়ামী বিরোধী শক্তিদের মধ্যে একটা নিদারুণ অশ্রদ্ধা, তারপরে তিনি ধ্বংসপ্রাপ্ত হন, লানতপ্রাপ্ত হন, দুর্ভোগের মধ্যে পড়েন, এইরকম অভিশাপ আওয়ামী বিরোধী শক্তি সবসময় দিত এবং তার পতনের পরে তার ওই অফিসে কত 20 কোটি না 25 কোটি টাকা পাওয়া গিয়েছে, খোয়া গিয়েছে। শেষ পর্যায়ে তিনি খুন খারাপি করার জন্য এই টাকা নিয়ে তিনি এসেছেন এবং পুরো টাকা তিনি এগুলো করতে পারেননি। এরপর তিনি যখন মানে তাকে যখন পাওয়া যাচ্ছিল না, তখন তিনিও এই ডিবি হারুনের মতো তিনি আসলেন, সাক্ষাৎকার দিলেন, লাইভে কথাবার্তা বললেন এবং তিনিও খুব দৃঢ়তার সাথে বললেন, আত্মপক্ষ সমর্থন করে, যে তিনি কোনো অন্যায় করেননি, গুনাহ করেননি এবং তিনি একেবারে সর্বশেষ যে জায়গাটিতে ছিলেন এসবিতে, ওখানে আসলে তার কোনো কমান্ডই ছিল না। তারপর তিনি বিএনপি পন্থী একজন পুলিশ কর্তা, যাকে তিনি দয়া করেছিলেন এবং দয়া করে আওয়ামী লীগ জমানাতে তাকে প্রমোশন দিয়েছেন এবং তার পাশাপাশি দেখেছেন এই লোকটি বেইমানি করেছে,
বেইমানি করে তাকে কিভাবে ফাঁসানোর চেষ্টা করেছে, নিজের সেই অসহায়ত্ব তিনি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। ফলে তাকে নিয়েও এখন আর কোনো গুজব হচ্ছে না। এরপরে এখন যে গুজবটা হচ্ছে সেটা হলো ওবায়দুল কাদেরকে নিয়ে। এখন ওবায়দুল কাদের এমনিতেই অনেকদিন যাবত অসুস্থ এবং তাকে নিয়ে এর আগেও বহুবার গুজব হয়েছে। তিনি সিঙ্গাপুরে আছেন, মারা গিয়েছেন। তারপরে তিনি বাংলাদেশে আছেন, লাইফ সাপোর্টে আছেন, ইত্যাদি নানা কিছু। এখন এই ভদ্রলোক কতটুকু দুর্নীতি করেছেন, কতটুকু অন্যায় করেছেন সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। কিন্তু তার সবচেয়ে বড় দোষ হলো তিনি আওয়ামী লীগের পক্ষে প্রতি মুহূর্তে কথাবার্তা বলেছেন এবং শেষের দিকে বয়সের ভারে তিনি অনেক কথা বলতেন যেগুলো কথা স্বাভাবিক মনে হতো না। দ্বিতীয়ত তিনি সবসময় আলোচনায় থাকতে চাইতেন। আর তৃতীয়ত তার মনের মধ্যে একটা ভয় কাজ করত। ভয় কাজ করতো যে তার যে কোনো সময় পদচ্যুতি ঘটতে পারে। এই জন্য তিনি শেখ হাসিনাকে খুশি করার জন্য অনেক কথা বলতেন। আবার তিনি এই আশঙ্কাও করতেন যে তাকে পালানো লাগতে পারে, সরকারের যে কোনো সময় পতন হতে পারে, শেখ হাসিনা যে কোনো সময় মারা যেতে পারেন, শেখ হাসিনা পালাতে পারেন। এই সকল কথাবার্তা আবার তিনি অকপটে খুব সুকৌশলে বলতেন। যেমন শেখ হাসিনা পালায় না, আমি পালাবো না, আমি মির্জা ফখরুলের বাড়িতে উঠব, তো মির্জা ফখরুলকে জায়গা দেবেন না, এই সকল কথাবার্তা তিনি বলতেন। ফলে তিনি সবসময় আলোচনা সমালোচনার কেন্দ্রে ছিলেন, একেবারে কেন্দ্রে ছিলেন। তিনি সমালোচিত ছিলেন মূলত তার ড্রেস আপের জন্য, দামি পোশাক আশাকের জন্য, ঘড়ির জন্য। কিন্তু এমনি তিনি কাউকে ওইভাবে ধরো মারো, মানে আওয়ামী লীগের যে সকল বুলেট মাকড়া নেতা ছিলেন, গদা মাকড়া নেতা ছিলেন, কামান মাকড়া নেতা ছিলেন, কোদাল মাকড়া নেতা ছিলেন, খন্তা মাকড়া নেতা ছিলেন, যারা কিছু হলে এই জিনিসগুলো ব্যবহার করতেন। তো ওই রকম তিনি ছিলেন না। তিনি শিক্ষিত ভদ্রলোক, সজ্জন ব্যক্তি ছিলেন। কিন্তু তাকে নিয়ে ট্রল হতো, প্রচুর ট্রল হতো। এখন এই মানুষটি এই সময়টিতে নিখোঁজ। তিনি কোথায় আছেন? তিনি বাংলাদেশে আছেন, না ভারতে গেছেন, নাকি ইংল্যান্ডে গেছেন, নাকি তিনি এখনও কারো হেফাজতে আছেন, কোনো গুরুত্বপূর্ণ সংস্থার হেফাজতে আছেন, নাকি তিনি আয়না ঘরে আছেন? তো এই বিষয়গুলো আমরা কিছুই জানি না। ফলে তার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে এবং এটি আমাদের জন্য যারা বিজয়ী হয়েছি আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে, আমাদের জন্য ওবায়দুল কাদের বেঁচে থাকলেও আমাদের কিছু আসে যায় না, আর বেঁচে না থাকলেও আমাদের কিছু আসে যায় না। এবং আওয়ামী বিরোধী শক্তি তার এই মৃত্যুর সংবাদ প্রচার করছে না, কেউ করছে না। বিএনপি জামাতের কেউ এই প্রচার করছে না, এই প্রচার করছে আওয়ামী লীগের লোকজন। এবং এখানেই সবচেয়ে বড় মানে যাকে বলা হয় নিয়তির খেলা। এর কারণ হলো আওয়ামী লীগের মধ্যে এই অবস্থার মধ্যেও ওবায়দুল কাদেরের যে পদ পদবি অর্থাৎ সাধারণ সম্পাদকের যে পদ, এই পদটি দখল করার জন্য যারা বিদেশে পালিয়ে আছেন এরকম 1 ডজন নেতা চোখ গোল গোল করে একেবারে জিহ্বা বের করে তারা বসে আছেন। তারা সাধারণ সম্পাদক হতে চান এবং সেখানে তাদের মানে বাধা হলো জনাব ওবায়দুল কাদের। তো তিনি যদি লুকিয়ে থাকেন, কারো যাকে বলা হয় জিম্মায় থাকেন, তাহলে তো এই জিনিসটা হবে না। দ্বিতীয়ত হলো এখানে 1 to 1 রিলেশন। ওবায়দুল কাদেরের সঙ্গে যদি শেখ হাসিনার ব্যক্তিগত গোপন যোগাযোগ থাকে, সেক্ষেত্রে অন্য যারা লোকজনরা আছেন তারা এটা জানবেন না, শেখ হাসিনা এটা কখনো জানতে দেন না। ফলে ওখানে একটা ব্যারিকেড তৈরি হয়েছে। ফলে তাকে প্রভোগ করে যে আমি মরি নাই বা সে জীবিত আছে, তাকে প্রভোগ করে বের করে আনার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয় আরেকটা কারণ হলো যে ওবায়দুল কাদের যদি কোনো কর্তৃপক্ষের হাতে থাকেন এবং তিনি যদি বাংলাদেশে থাকেন, তো তাকে যদি রাজ সাক্ষী বানানো হয়, সেক্ষেত্রে শেখ হাসিনার জন্য এটা একটা বিরাট মারাত্মক সমস্যা হয়ে দেখা দিবে। আর তার মাধ্যমে যদি আওয়ামী লীগকে পুনর্গঠিত করা হয়, নতুন আওয়ামী লীগ উইদাউট শেখ হাসিনা, এবং এই যে 111-এর যে আপগ্রেড ভার্সন 211, এটিকে সামনে রেখে যদি আবার সেই চেষ্টা করা হয়, তাহলে
আওয়ামী লীগের অনেক লোকের তকদির পুড়ে যাবে। এই জন্য তাকে প্রভোগ করা হচ্ছে যেন তিনি মাথা উঁচু করে জানান দেন যে আমি মরি নাই, মরি নাই, মরি নাই। এইগুলো এক। অথবা তিনি মরে গেছেন যেহেতু তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, ফলে ওখানে নতুন কাউকে আনা হোক। এবং ওবায়দুল কাদের সাহেবকে নিয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে, আমরা যারা সাধারণ মানুষ আমরা সত্যিকার অর্থেই আসলে কনফিউজড যে আসলে তিনি মারা গেছেন কিনা, জীবিত আছেন কিনা, আমরাও কিন্তু জানতে চাই। তো এর মধ্যে ধরুন আওয়ামী লীগের পলিটিক্সটাই মূলত বেশি, পক্ষে এবং বিপক্ষে, ওবায়দুল কাদের পক্ষে এবং ওবায়দুল কাদের বিপক্ষে। দ্বিতীয় যে গুজব, সেটা হলো শেখ হাসিনা হিন্দু হয়ে গেছেন। এটা মানে কি বলবো, একটা অনুষ্ঠানে সেটা এআইয়ের মাধ্যমে হতে পারে বা পুরনো একটা জিনিস হতে পারে, সেটা তার কপালে টিপ পরিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা ছবি সামনে এনে বলার চেষ্টা করছে যে তিনি আর এখন মুসলমান নেই। এবং এটি আমাদের দেশের কিন্তু সাধারণ যারা আমজনতা প্রান্তিক লেভেলে, অনেক প্রান্তিক লেভেলে এই ধরনের গুজব কিন্তু নিদারুণভাবে খায়। আমি ৭৫-এর ১৫ই আগস্টের পরে দেখেছি, আমি তখন ছোট, তারপর আমার অনেক ঘটনা মনে। পরবর্তীতে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত সদরপুর, চরভদ্রাসন, ভাঙ্গা এই এলাকাতে আওয়ামী লীগের প্রাধান্য আছে। সেখানে আপনি একটা গাছ দাঁড়া করিয়ে দেন এবং ফেয়ার ইলেকশন হোক, আওয়ামী লীগের লোকজনই কিন্তু সেখান থেকে পাশ করে আসবেন। তো সেই এলাকাতে আমি যেটা দেখেছি ৭৫-এর পরে, যে আওয়ামী লীগ সব হিন্দুর দল, এবং আওয়ামী লীগের কোনো লোক মারা গেলে ৭৫-এর বা ৭৬-এর মাঝামাঝি সময় অনেক সময় জানাজা পড়ানোর জন্য লোক খুঁজে পাওয়া যেত না, যে হিন্দুর জানাজা হবে না। তো এইরকম অবস্থা। তারপরে একবার মনে আছে যে ওই যে কুকুরের মাথায় টুপি পরিয়ে দিয়ে তারপরে প্রচার চালানো হয়েছিল যে আওয়ামী লীগ একটা বেঈমানের দল, এরা মানে ইসলামকে অবমাননা করে এবং এরা কুত্তার মাথায় বা কুকুরের মাথায় টুপি পরিয়ে দিয়েছে। তো এই দুর্ঘটনা নিয়ে একজন খুব বড় মন্ত্রী আমাকে বলছিলেন যে ভাই, মানে আমার নির্বাচনী এলাকায় এটা এত ব্যাড ইফেক্ট করলো যে বুড়ো বুড়ো মানুষ এসে আমার হাত ধরে কেঁদে কেঁদে বললো যে আপনারা এত খারাপ যে আপনারা কুকুরের মাথায় টুপি পরাই দিয়েছেন, ছি 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 ছি, আপনাদেরকে আর ভোট দেওয়া যাবে না। বলে যে এলাকা থেকে আমি সবসময় পাশ করে এসেছি, ওই বছর আমি সেখান থেকে ফেল করলাম। তো এই যে আওয়ামী লীগ হিন্দু হয়ে গেছে, এটি যারা আমজনতা সাধারণ যাকে বলা হয় মুমিন রয়েছেন, মুত্তাকি রয়েছেন, এত কিছু খোঁজখবর রাখেন না। এই শেখ হাসিনার হিন্দু হওয়ার এই বিষয়টি কিন্তু যাকে বলা হয় আওয়ামী লীগকে কগনিজেন্সে নিতে হবে এবং তাদেরকে এই কথাগুলো বলতে হবে। এর কারণ হলো আমাদের অনেক কিছু পরিবর্তন হয়েছে, পোশাক পরিবর্তন হয়েছে, মোবাইল পরিবর্তন হয়েছে, টেকনোলজি পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের মন বিশেষ করে ধর্মকর্মের ব্যাপারে আগের জায়গাতেই আছে। তো এই যে দুটো প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডা এই মুহূর্তে চলছে, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এই ব্যাপারে কিন্তু কোনো কথাবার্তা বলা হচ্ছে না। দ্বিতীয়ত এখানে যেটি হচ্ছে, এই হিন্দু হয়ে গেছে, তো শেখ হাসিনা হিন্দু হয়ে গেছে, এর মাধ্যমে বিজেপি, নরেন্দ্র মোদী এবং ভারতীয় দাদাদের সঙ্গে আওয়ামী লীগের যে দহরম মহরম সম্পর্ক এবং এই দেশটিকে একটি হিন্দুস্থান বানানোর আওয়ামী লীগের যে পরিকল্পনার যে চক্রান্ত, এটি নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছিল, সেই অপপ্রচারটি যে থেমে যায়নি এবং এটা আরও এই জমানাতে এত ব্যাপক আকারে প্রচার হচ্ছে, এর দ্বারা প্রমাণিত হয় যে আমরা যে আমাদের সাম্প্রদায়িক মন এবং মানসিকতা সেখান থেকে বেরোতে পারিনি। আমরা শেখ হাসিনাকে পরাজিত করেছি, তিনি আমাদের ভয়ে এখান থেকে চলে গেছেন। তার এই বয়সে প্রায় ৮০ বছর বয়সে তিনি আবার বাংলাদেশে ফেরত আসবেন, এটি খুবই একটা দুরূহ এবং কঠিন একটা বিষয়।